আব্দুর রহমান আপনি লিখেছেন, প্রথম স্ত্রীর সন্তান না হলে দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা, সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে শরীয়তের বিধান কি? হতেই পারে কারো যদি প্রথম স্ত্রীর সন্তান না হয়, স্ত্রীর সমস্যা যদি ধরা পড়ে মেডিকেল টেস্টের মাধ্যমে, তাহলে দ্বিতীয় বিয়ের জন্য তিনি উদ্যোগ নিতেই পারেন। কোনো কারণ ছাড়াও যদি কারোর সামর্থ্য থাকে, তিনি যদি একাধিক বিয়ে করে উভয় বা একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে তিনি কনফিডেন্ট থাকেন, আত্মবিশ্বাসী থাকেন, তাহলে সে তিনি সেটা করতে পারেন। আর সেখানে সন্তান হচ্ছে না এই সমস্যার ভিত্তিতে তিনি তো বিয়ে করতেই পারেন। শরীয়ত এক্ষেত্রে তার জন্য সেই সুযোগ রেখেছে। 10ই মুহররম কেউ কেউ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন, এটা কি শরীয়তের বিধান? এ সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার ইত্যাদি খাওয়াবে, তাদের জন্য ব্যবস্থা করবে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, তার সারা বছর আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন, এরকম একটা বর্ণনা পাওয়া যায় তাবরানী বা হাকি ইত্যাদিতে। এ হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসদের মন্তব্য হলো এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এ হাদিসের কোনো কোনো সনদকে একেবারে জাল পর্যায়ে, সেখানে এমন কোনো বর্ণাকারী রয়েছেন, এমন অবস্থা রয়েছে যেটাকে জাল পর্যায়ে বলেছেন অনেক ওলামা ইকরাম। তো এই জন্য এই হাদিসটি আমলযোগ্য নয়, সেই মতটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং সেই মতটাই অধিকতর শক্তিশালী। কেউ কেউ এটাকে আমলযোগ্য বলেছেন, আমাদের পাকবাদের মহাদেশে অনেকে কোনো কোনো বর্ণা রয়েছে, সেই বর্ণাগুলোকে কোনো কোনো মুহাদ্দিসগণ গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় বলেছেন, সেটার উপর আমল করার কথা বলেছেন। কিন্তু আমরা যেটা বললাম যে বেশিরভাগ গবেষক এবং যে সমস্ত গবেষকদের গবেষণা অধিকতর শক্তিশালী মনে হয়, সেটি হলো যে হাদিস গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অতএব আশুরার দিনে ভালো খাবার দাবার আয়োজন করা সুন্নাহ নয়, আশুরার দিনে তো রোজা রাখা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে ভালো খাবার দাবার আয়োজনের প্রশ্ন কোত্থেকে ওঠে? নোহা রহমান আপনি লিখেছেন, বাবা মায়ের ত্যায্য সম্পত্তি বন্টনের পর বোনদের প্রতি ভাইদের কি কোনো দায়িত্ব নেই? থাকলে কি দায়িত্ব জানাবেন? বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পদ, সেটা বন্টন করার পর বোনদেরকে তাদের হক যদি দিয়েও দেওয়া হয়, তারপরেও বোনদের প্রতি ভাইদের অধিকার আছে, আবার ভাইদের প্রতিও বোনদের কর্তব্য রয়েছে। অর্থাৎ উভয়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্বগুলোর ভিতরে সবচেয়ে কমন দায়িত্ব হলো, উভয়ের জন্য মিউচুয়াল দায়িত্ব হলো যে পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, পরস্পরের দুঃখে দুঃখী হবেন, সুখে সুখী হবেন, আত্মীয় হিসাবে খোঁজ খবর নেবেন, সহমর্মিতা প্রদর্শন করবেন, বিপদে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। এসব কাজগুলো সর্বাবস্থায় করতে হবে। বাবা মার রেখে যাওয়া সম্পদ বন্টন করে দিয়েছেন, বোনদেরটা দিয়ে দিয়েছেন, এর মানে এই নয় যে সম্পর্ক শেষ হয়ে গেল, এটি মনে করাটা একেবারেই ভুল। এই সম্পর্কটা এবং এই সম্পর্ক সূত্রে যে সদাচরণ করার বিষয়টি আত্মীয়তার সম্পর্কের কারণে রয়েছে, সেটি জাস্ট রক্তের বন্ধনের ভিত্তিতে, এটা কোনো লেনাদেনার ভিত্তিতে না। লেনদেনের ভিত্তিতে বা টাকা পয়সার স্বার্থ আছে সেই ভিত্তিতে কারোর সাথে সদাচরণ করছেন, সেটা তো অন্য মানুষদের সাথে হবে। কিন্তু ভাই বোন বা রক্ত সম্পর্কিত মানুষদের সাথে শুধু রক্ত সম্পর্কিত মানুষ হওয়ার কারণেই সদাচরণ করে যেতে হবে আজীবন, এমনকি সম্পদ বন্টনের পরও। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো 2035 সালের মধ্যে সামরিক খাতে তাদের জিডিপির 5% ব্যয় করবে বলে ঘোষণা দিয়েছে। গত বছর ন্যাটো সামরিক খাতে ব্যয় করেছে $1.5 ট্রিলিয়ন। এটি বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি। যদি 2030 সালের মধ্যে প্রস্তাবিত জিডিপির 3.5% লক্ষ্যমাত্রা পূরণ করা হয়, অর্থাৎ সামরিক খাতে ব্যয় করা হয়, তাহলে খরচ দাঁড়াবে $13.4 ট্রিলিয়ন। সংখ্যাটা এতই বড় যে এই টাকা বিশ্বের প্রতিটি মানুষকে এককালীন $1,674 করে নগদ অর্থ সহায়তা করা সম্ভব। বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনি যে ফিগারগুলো বলেছেন এবং যে তথ্য দিয়েছেন প্রিয় দর্শক, সেটি যদি সঠিক হয়ে থাকে, তাহলে এটা তো খুবই ভয়াবহ একটি বার্তা দেয়। এটা সুস্পষ্টভাবে পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর। অস্ত্রের এই মহড়া এবং এই প্রতিযোগিতা গোটা বিশ্বের মানুষের দারিদ্র্য বিমোচন করা সম্ভব যেই বাজেট দ্বারা, সেই বাজেট যদি শুধু অস্ত্রের জন্য আর যুদ্ধের প্রস্তুতির জন্য এবং সামরিক খাতে ব্যয় করা হয়, তাহলে তার মানে হবে যে সবাই খেয়ে না খেয়ে অস্ত্র এবং সামরিক শক্তি এটি বাড়াবার চেষ্টা করবে, এবং যার ফলশ্রুতিতে পান থেকে চুন খসলেই যুদ্ধ বাঁধবে। ইতিমধ্যে আমরা একের পর এক যুদ্ধ বাড়তে দেখছি, যুদ্ধ বাঁধতে দেখছি। সেটি পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাবে। হয়তো এই অসুস্থ প্রতিযোগিতা থামানো দরকার, এবং পৃথিবী যদি সেদিকে না যায় এবং পৃথিবীর নেতৃবৃন্দ যদি সেদিকে না যান, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে ছাড়া আর কিছুই নয়। ইতিমধ্যে এই জোটের এই সামরিক খাতে তাদের অতিরিক্ত মনোযোগ, সেটির কারণে ইরাক, আফগানিস্তান বহু দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমরা জানি। এবং
এই যে এই সামরিক খাতে তারা যদি ব্যয় বাড়ান, তাহলে সেক্ষেত্রে তাদের পরিবেশ ধ্বংস হবে, তাদের পরিবেশ সহ অন্যান্য খাতগুলোতে তাদের যে বাজেট সেগুলো কমাতে হবে, সেগুলো কমানো মানে তাদের শেষ হওয়া, আর অস্ত্র খাতে বাড়ানো মানে পরিবেশ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। অতএব বিশ্বের এই শক্তিশালী দেশগুলোর অস্ত্রের প্রতিযোগিতা এটা বিশ্বকে এবং তাদের দেশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করবে না বিশ্বাস করি। আমি আশা করব যে তারা তাদের এই অস্ত্রের মহড়া এবং এই ক্ষমতার দম্ভ এর প্রতিযোগিতা থেকে তারা ফিরে আসবেন।